বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে অবস্থান করছেন যুক্তরাজ্যে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় তিনি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলাম। সেখান থেকে তিনি যান ডরচেস্টার হোটেলে, যেখানে প্রথম দিনে অনেকগুলো বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। তার মধ্যে অন্যতম এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সাথে বৈঠক করেছেন, যেখানে তিনি বলেছেন প্রফেসর ইউনূসকে যেন বাংলাদেশের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিটে এয়ারবাসের বাস সংযুক্ত করার মতো ব্যবসায়িক কোনো লেনদেন বা ব্যবসায়িক কোনো ব্যবস্থায় যাওয়া যায় কিনা, এবং পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে কোড শেয়ারিং করে এয়ারবাস বিমান চলাচলের বিষয়টি সামনে এনেছেন। যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বিষয়ে তাড়াহুড়া করা যাবে না, এটা ভেবে চিনতে বা রিভিউ করে সিদ্ধান্ত নেবেন, তারপরে আসলে তাদেরকে একটা ফিডব্যাক দিবেন। তারপরে পরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেটি ম্যানজিস এভিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা প্রফেসর ইউনূসের সাথে বসেছিলেন, এবং তার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, দীর্ঘ সময় আধা ঘন্টা ধরে ব্যবসায়িক কথা হয়েছে। সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের যে থার্ড টার্মিনাল হয়েছে, সেই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে, পাশাপাশি জাপানি সংস্থারা আসলে এটার সাথে জড়িত। যেহেতু আগামী 2 বছর প্রাইমারিভাবে বিমান বাংলাদেশ করবে, তারপরে আসলে কোন সংস্থা বা কোন দেশকে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে ভাবা হচ্ছে। সেই জায়গা থেকে যে ম্যানজিস এভিয়েশন রয়েছে, সেই ম্যানজিস এভিয়েশনের সাথে কথা হয়েছে যে কিভাবে তাদেরকে এখানে যুক্ত করা যায়, তাদের অনেকগুলো প্রপোজাল দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে কিন্তু অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন এমপি, তারা এসেছিলেন, কথা বলেছেন। যেখানে বাংলাদেশের যে জুলাই আগস্ট পরবর্তী এবং আগে যে ঘটনাসমূহ, সেই ঘটনাসমূহ কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূস তাদের কাছে তুলে ধরেছেন, কথা বলেছেন। সেই এমপিদের মধ্যে টিউলিপ সিদ্দিক, অর্থাৎ শেখ হাসিনার যিনি বাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক কিন্তু ছিলেন না। জানেন যে টিউলিপ সিদ্দিক একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে, যেখানে তাকে বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করা হয়েছে। সেই বিষয়ের সামনে রেখে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে তিনি দেখা করতে চান, সেই বিষয়টা কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। জানিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনি কিন্তু বলেছেন যে এটা আসলে আইনগতভাবেই তাকে রিপ্লাই দেওয়া হবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা লিগাল ওয়েতে অ্যাড্রেস করা। তারপরে যখন সব এমপিরা বের হয়ে আসলেন, তখন মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু আরও 2-1টি বৈঠক হয়েছে। এর মধ্যে কমনওয়েলথের যিনি মহাসচিব তিনি এসেছেন, তিনি কথা বলেছেন। তাদের বৈঠকে উঠে এসেছে যে বাংলাদেশের যে রাজনৈতিক রূপান্তর, সেই রূপান্তরে কমনওয়েলথ একটা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে সংবিধান সংস্কারে তাদের একটা আগ্রহ রয়েছে, এবং এই রূপান্তরের পুরো সময়টার নির্বাচন আগ পর্যন্ত কমনওয়েলথ সাপোর্ট দিবে বা সমর্থন দিয়ে যাবে বলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কিন্তু আশ্বস্ত করেছেন। এইভাবে আসলে প্রথম দিনটা কাটিয়ে তারপর দ্বিতীয় দিন, অর্থাৎ সফরের যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু লন্ডনের স্থানীয় সময় সকাল থেকে তিনি ব্যস্ত সময় পার করা শুরু করেন। বিশেষ করে সকাল 9টার দিকে তিনি বৈঠক করেছেন সে যুক্তরাজ্যের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন পাওয়েল, তার সাথে। সেখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, বিশেষ করে যে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ বেশ কিছু কথাবার্তা হয়েছে। এবং বাংলাদেশের যে নির্বাচন, অর্থাৎ যে 17 বছর ধরে যে নির্বাচন হয়নি, যে যথাযথ নির্বাচন হয়নি, সেই নির্বাচন কিন্তু হবে এবং ইতিহাসের একটি সেরা নির্বাচন হবে বলে কিন্তু তিনি তার চ্যাথাম হাউসের যে বক্তব্য বা ভাষণ, সেখানে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে 17 বছর ধরে তরুণরা ভোট দিতে চেয়েছে, তারা ভোট দিতে পারেনি, তাদের রায় দিতে পারেনি। সেরকম বাংলাদেশ আমরা আর চাই না। সে যে বাংলাদেশটা হবে এই বছর বা এই যে নির্বাচন, প্রস্তাবিত নির্বাচন রাখা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তরুণরা ভোট দিতে পারবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে, এবং যারা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। তারপরে কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষণে আরও বলেছেন যে নির্বাচনের পাশাপাশি যে সংস্কার, অর্থাৎ রিফর্ম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, তার রিফর্ম করার জন্য কিন্তু একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অনেকগুলো সেই সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজনৈতিক যে একটি ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সৃষ্টি করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেই ঐক্যমত্য কমিশন কিন্তু সেই রিপোর্ট নিয়েছে এবং সব দলের সাথে কথা বলছে। সব দলের মতামতের ভিত্তিতে একটি জুলাই চার্টার, অর্থাৎ জুলাই সনদ হবে, যে জুলাই সনদটি আগামী জুলাই মাসে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু জানিয়েছেন। পাশাপাশি যাদের
বিচার করা দরকার, অর্থাৎ জুলাই আগস্ট মাসে যারা গণহত্যা চালিয়েছিল তাদেরকে যেন দৃশ্যমান বিচারের আওতায় আনা যায়। এই তিনটি দায়িত্বের কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনা যে সরকার ছিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই চ্যাপ্টার শেষ, কিন্তু তারপরও তাদের মধ্যে মানে যেই জুলাই আগস্টে গণহত্যা থেকে শুরু করে 17 বছর ধরে গুম এবং টাকা চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, যে কারণে তারা যখন রাস্তায় নেমে কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করার চেষ্টা করেছে, রাজনৈতিক তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছে, তখন দেশের মানুষ নিরাপদ মনে করেনি। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেনি। সেই জন্যই জাতি একমত হয়েছে যে আওয়ামী লীগকে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখা যাবে, কিন্তু এটা নিষিদ্ধ করা হয়নি বলে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু জানিয়েছেন। এবং তিনি তার সেই ভাষণে, অর্থাৎ সেই সংলাপে যেখানে যোগ দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি আরও কয়েকটি বিষয় সামনে এনেছেন, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে কি হবে সেই বিষয়গুলো সামনে এনেছেন। এবং তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশ বরাবরই ভালো সম্পর্ক চায়, কিন্তু তাদের যে মিডিয়া মিথ্যা নিউজ বা যে প্রপাগান্ডা ছড়ায় সেজন্য সেই সম্পর্ক এটার প্রভাব পড়ে। পাশাপাশি বলেছেন রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে, সেই জন্য যত দ্রুত সম্ভব তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসন করাতে হবে, যে জন্য সরকারও কাজ করছে। এরকম একটি সংলাপে কিন্তু অধ্যাপক ইউনূস যোগ দিয়ে এসব কথা বলেছেন। সেখানে বাংলাদেশে ছিলেন, সেখানে ব্রিটেনের লোকজন ছিলেন বা বিদেশি নাগরিকরা ছিলেন, তারা অনেকেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন। সেসব প্রশ্নের সাবলীল উত্তর দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং সেই সংলাপের পরেই কিন্তু তার আয়োজনে একটি বিশেষ সভা আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি যোগ দিয়েছেন। তারপরে এই দিনেই কিন্তু রাজা চার্লস তৃতীয়, যিনি যুক্তরাজ্যের রাজা, তিনি একটি ডিনারের আয়োজন করেছেন, যে ডিনারে প্রফেসর মোহাম্মদ ইউনূস যোগদান করেছেন। দ্বিতীয় দিনের আসলে তার যে কর্মসূচি এভাবে শেষ করার পর তিনি তৃতীয় দিনে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বিশেষ করে তিনি যেই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, যে জন্য তিনি ব্রিটেন গিয়েছেন, সেই অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এবং সব কিছু ছাপিয়ে যে বিষয়টি আসলে সামনে চলে এসেছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেই বৈঠক 13 তারিখ সকালে হবে। যতটুকু জানা গেছে সকাল 9টা থেকে 11টার মধ্যে সেই বৈঠক হবে। সেই বৈঠকে নির্বাচন, সেই বৈঠকে সংস্কার, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আমাদেরকে জানিয়েছিলেন শফিকুল আলম, যিনি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। সেই বৈঠকে আসলে বাংলাদেশের মানুষ নতুন একটা দিগন্ত পাবে বলে বলছেন বিএনপি বা দাবি করছেন। রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। সবশেষ মিলিয়ে বলা যায় যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে লন্ডনের 4 দিনের সফর, সেই সফর আসলে একটি ঐতিহাসিক সফরেও থাকতে পারে। এবং আমরা যতটুকু জেনেছি যে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী, অর্থাৎ যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন স্টারমার, তার সাথে একটি বৈঠক করার জন্য আলোচনা চলছে। সেই বৈঠকটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।